ভাইরা, আজকে শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার কততম দিন? গুলিবিদ্ধ হওয়ার আজকে শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ৫৫ দিন থেকে ৫৬ দিনের দিকে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করবার জন্য এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে যেটাতে আপনারা আশ্বস্ত হয়ে ঘরে ফিরে যেতে পারেন? এই সরকার শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটাকে আড়াল করবার জন্য যেই প্রচেষ্টা করেছে তার 10%ও যদি খুনিদেরকে জনতার সম্মুখে আনবার চেষ্টা করতো তাহলে এতদিনে খুনিরা ধরা পড়ে যেত। এই তদন্তকারী সংস্থাগুলো শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার সময়, গুলিবিদ্ধ হওয়ার দিন রাত 12টায় আমাকে ফোন করে বলে যে শহীদ ওসমান হাদি যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেটার সিসি ফুটেজ আমি তার দিতে পারবো কিনা। তাইলে ওর কাজটা কি? ও কি করবে? ও তদন্ত সংস্থা কিসের জন্য ওইখানে বসে আছে? ওরে ট্যাক্সের টাকা দিয়ে কি আমরা বসায় রাখছি আমি সিসিটিভি ফুটেজ দিব এই জন্য? প্রিয় ভাইয়েরা, এরপরে রেজওয়ানা আপা এসে বলল যে 90% তদন্তের কাজ শেষ, মাত্র আর 10% আছে, এর জন্য 10টা দিন সময় লাগবে। 7 তারিখ পর্যন্ত তারা সময় চাইছিল শাহবাগ আইসা, আপনাদের মনে নাই? আছে। তারা 10 দিন সময় নেওয়ার পরে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে হঠাৎ করে একদিন দেখি বিকালবেলা ডিবির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে চার্জশিট প্রকাশের জন্য, আমরা কেউ কিছু জানি না। আবার পরের দিন ডিবি থেকে বলা হয় চার্জশিট আদালতে প্রেরণ করা হয়েছে, আদালত বলে চার্জশিট পাই নাই। বিকাল 5টা পর্যন্ত এই ধরনের তালবাহানা করছে। তালবাহানা করার পরে আমরা ওইখানে বলেছি এই চার্জশিট আজকে না নিয়ে আমরা কেউ যাব না। রাত 10:45-এ আদালত থেকে চার্জশিট নিয়ে এরপরে আমরা বাসায় গিয়েছি। বাসায় গিয়ে চার্জশিট খুলে দেখি আল্লাহ কি অবস্থা। মানে এই চার্জশিটে এই খুনের পিছনে কারা রয়েছে তাদের কোনো ধরনের নাম গন্ধ এই চার্জশিটের মধ্যে নাই। এই চার্জশিটের মধ্যে একজন কমিশনারকে, ওয়ার্ড কমিশনারকে মাস্টারমাইন্ড বানানো হয়েছে না? এই মাস্টারমাইন্ড কোথা থেকে এই খুনের সাথে যুক্ত হয়েছে তার কোনো তথ্য এই চার্জশিটের মধ্যে নাই। এই চার্জশিটের মধ্যে খুনি সে যে আওয়ামী লীগের হানিফের সাথে যে তার সিঙ্গাপুরে বৈঠক হয়েছে সেই ব্যাপারে এইখানে কোনো তথ্য নাই। এইখানে এই খুনি চক্রের সাথে যারা আমাদের সেন্টারে এসেছিল, ইনকিলাব সেন্টারে, তাদের অনেকের ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য নাই। এই চার্জশিট যদি গ্রহণ করা হইতো তাহলে বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে কারো কোনো শাস্তিই হইতো না, কারণ যেই দুইজনকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে খুঁজে পাওয়া যায় নাই। তার মানে সরকার পুরো বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিত। আমরা আদালতে গিয়ে সেই চার্জশিটের ব্যাপারে নারাজি দিয়েছি। আমরা বলেছি এই চার্জশিট আমরা মানি না। যতক্ষণ পর্যন্ত এই খুনের পেছনে যারা রয়েছে তাদেরকে জনতার সম্মুখে বিচারের মুখোমুখি করা না হবে ততদিন পর্যন্ত এই চার্জশিট আমরা গ্রহণ করব না। পরবর্তী সময়ে ডিবির কাছ থেকে নিয়ে সিআইডির কাছে এই চার্জশিটের জন্য তাদের কাছে তদন্তের ভার দেওয়া হয়েছে। সিআইডি এখন প্রতিনিয়ত তদন্তের তারিখ পেছাচ্ছে চার্জশিট দাখিলের, মানে তার তদন্ত আর শেষ হয় না এবং কিয়ামত পর্যন্ত সম্ভবত এই তদন্ত শেষ হবেও না। যার কারণে আমরা মনে করছি যে জাতিসংঘের অধীনেই শহীদ শরীফ ওসমান হাদির তদন্ত নিশ্চিত করতে হবে। আমাদের অপশন 3টা। নাম্বার 1, জাতিসংঘের অধীনে, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। আমাদের দাবি 2, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। আমাদের দাবি 3, জাতিসংঘের অধীনেই শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে।
আমাদের কোনো দাবি নাই। প্রিয় ভাইয়েরা, এই যে এতক্ষণ ধরে শহীদ ওসমান হাদির স্ত্রী, যিনি জীবিত থাকা অবস্থায় কোনোদিন তার স্ত্রীকে বাহিরে নিয়ে আসেন নাই, তার স্ত্রীও কোনোদিন বাহিরে বের হওয়ার প্রয়োজন বোধ করেন নাই, আজকে বিকাল 4টা, এখন বাজে কয়টা? এখন 12টা পার হয়ে গেছে। 8 ঘন্টা ধরে এই শীতের মধ্যে শহীদ ওসমান হাদির স্ত্রী যমুনার সামনে বসে আছে। একটা পিয়ন বের হয়েও তাকে সম্মান জানানোর প্রয়োজন মনে করে নাই। তার সন্তান 11 মাস বয়স, দুধের বাচ্চা, বাসায় বসে কান্নাকাটি করছে। সে এখনো বুকের দুধ খায়। যারা এখানে মা আছেন আপনারা বুঝবেন যে সন্তান ছাড়া একটা মা দুধের বাচ্চা কিভাবে দূরে থাকে। 2 ঘন্টা তার শিশু সন্তানকে গেটের বাইরে দাঁড় করায় রাখা হয়েছে, ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটা কথা বলি, একটু আগে প্রেস সেক্রেটারির মাধ্যমে একটা স্ট্যাটাস এসেছে যে সরকার নাকি অলরেডি জাতিসংঘের এই তত্ত্বাবধানে যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হয়, তদন্ত হয়, সেটা নিশ্চিত করবার জন্য তারা অতি দ্রুত পদক্ষেপ নেবেন। এই সরকারি শহীদ ওসমান হাদির হত্যার বিচার তার মেয়াদের আগে করবার জন্য অঙ্গীকার করছিল না? সে সেই ব্যাপারে কোনো কিছু করতে পারছে? এখন কি তার এই স্ট্যাটাসে আশ্বস্ত হয়ে আমরা বাসায় ফিরে যাব? যতক্ষণ পর্যন্ত এই চিঠি ইস্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। একটা মিডিয়াকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না, মিডিয়াগুলোকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না, এবং ভিতরে কোনো ধরনের খাবার পানীয় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। 8 ঘন্টা ধরে আমরা এক ফোঁটা কেউ পানি খাই নাই। 8 ঘন্টা ধরে ওইখানে বসে চিল্লাচ্ছি, 1 ঘন্টা পানি আমাদের কাছে পৌঁছানো হয় নাই। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, এইখানে তো দিল্লির ওই হাসিনা বইসা নাই, এইখানে তো আপনার আমার সরকার বইসে আছে। কথা কন কিনা? তাইলে সেই সরকার শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারে নাই, তার বিচারটা এখন পর্যন্ত শুরু করতে পারে নাই, তার স্ত্রীকে 8 ঘন্টা ধরে পানি না খাইয়া ওইখানে বসাই রাখছে রাস্তার মধ্যে। প্রিয় ভাইয়েরা, এই ইন্টারিম আবার নাকি খুব সুন্দর একটা নির্বাচন আপনাদেরকে 12 তারিখ উপহার দিতে চাইতেছে। আমরা তো চাই বাংলাদেশের জনগণ বিগত 17 বছর ধরে তার যে অধিকার, ভোট দেওয়ার অধিকার থেকে বাংলাদেশের জনগণকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। ভোট দিতে গেলে এই বাংলাদেশের মা বোনদেরকে গণধর্ষণের শিকার হইতে হয়েছিল, ভাইদেরকে পঙ্গু করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। যার কারণে আমরাও জানি বর্তমানে বাংলাদেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রী অ্যাক্টিভিস্ট, এরা কোনো জাতের না, এরা ছাত্রীর বাইরে এদের কোনো সংজ্ঞায়ন নাই। এই ছাত্রী অ্যাক্টিভিস্টগুলো নাকি বলবার চেষ্টা করতেছে আমরা নাকি নির্বাচন বানচাল করবার জন্য রাজপথ। ইনসাফের পক্ষে, আজাদির পক্ষে, শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের পক্ষে যারা দাঁড়াবে আমরা তাদেরকেই ভোট দেব। এর বাইরে কোনো ছাত্রীদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় আনব না। প্রিয় ভাইয়েরা, নির্বাচন 12 তারিখই হইতে হবে, নির্বাচন 12 তারিখই হইতে হবে। কিন্তু নির্বাচন যে 12 তারিখ হবে, সেই নির্বাচনকে আমরা করব না রাষ্ট্র করবে এই নির্বাচনের ব্যবস্থা? তার মানে কি নির্বাচনের জন্য আমি আমার ভাই হত্যার বিচার চাইতে পারবো না? শহীদ ওসমান হাদির স্ত্রী তার স্বামীর বিচার চাইতে পারবে না হত্যার? তার দুধের শিশু এখন এইখানে এসে বসে আছে যমুনার ভিতরে, সে তার বাবা হত্যার বিচার চাইতে পারবে না? তার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ নাকি তার বাবার হত্যার বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ? প্রত্যেকের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ না। শহীদ ওসমান হাদির সন্তানের কাছে তার বাবার হত্যার বিচার গুরুত্বপূর্ণ। আবার এই আপনারা যারা সামনে বসে আছেন, দীর্ঘ 17 বছর ধরে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, যার কারণে আপনাদের জন্য নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ।
কিন্তু যারা এই নির্বাচন এবং বিচারকে পরস্পরকে মুখ করবার চেষ্টা করছে, আমরা তো মনে করি ওরা নির্বাচনও চায় না, বিচারও চায় না। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশে 12 তারিখে নির্বাচনও হবে। আবার জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির তদন্ত নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথেও থাকবো। দুইটাই একসাথে চলবে। প্রয়োজনে এইখান থেকেই আমরা 12 তারিখে ভোট দিতে প্রয়োজনে যাব এবং ভোট কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু রাজপথ ছেড়ে আমরা কোথাও যাব না। প্রিয় ভাইয়েরা, আপনাদের কি খুব কষ্ট হবে রাজপথে থাকতে? শহীদ ওসমান হাদি যদি আপনার জায়গায় থাকতো, সে কি আপনাকে ছেড়ে একা চলে যাইতো? যার কারণে যেহেতু আপনারা শহীদ ওসমান হাদির ভাই, শহীদ ওসমান হাদির বোনরা এখানে বসে আছেন, আমরা তো মনে করি আমরাও যদি চলে যাই আপনারা চলে যাবেন না, এতটুকু বিশ্বাস আমাদের আপনাদের প্রতি আছে। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের সাথে কথা না বলে কোথাও যাব না। আমরা শুধু এইটুকু জানানোর জন্য এতদূর পর্যন্ত আপনাদের কাছে আসছি, যাতে আপনারা কোনো বিভ্রান্তির মধ্যে না থাকেন। সরকারকে সুস্পষ্টভাবে, মানে অতি দ্রুত না, সুস্পষ্টভাবে বলতে হবে যে আগামীকাল অথবা আজকে এই সময়ের মধ্যে আমি জাতিসংঘকে চিঠি পাঠাবো, এবং চিঠি পাঠানোর ক্ষেত্রেও ব্যাপার আছে। জাতিসংঘের আগামীকালকে অফিস খোলা আছে, চাইলেই তারা এই আগামীকালকে এই চিঠি প্রেরণ করতে পারবে, ইস্যু করতে পারবে। এখন এইখানে একটা ব্যাপার আছে, বর্তমান প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার যেই কমিশন রয়েছে সেটাতে একটা চিঠি ইস্যু করতে হবে, এবং সেখানে স্পষ্ট করে তিনি লিখে দিবেন যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার করবার জন্য বিচারের সাথে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু জড়িত রয়েছে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা জড়িত রয়েছে, বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নির্বাচন, এই প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। যার কারণে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তটা অতি দ্রুত হওয়া প্রয়োজন, এবং এর জন্য যেহেতু এই ঘটনা এখন আর দেশের মধ্যে নাই, সরকারের পক্ষেই তো বারংবার বলা হয়েছে খুনিরা দেশে নাই, বলছে না? যেহেতু খুনিরা দেশের মধ্যে নাই, যার কারণে এটা অলরেডি এটা ইন্টারন্যাশনাল ইস্যুতে পরিণত হয়ে গেছে। যার কারণে আমরা মনে করছি যেহেতু এটা একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে, যার কারণে আন্তর্জাতিকভাবেই এর সমাধান করতে হবে। যার কারণে জাতিসংঘের মাধ্যমে শহীদ ওসমান হাদির তদন্ত নিশ্চিত করতে হবে। আমরা জাতিসংঘকে বিচার করতে বলতেছি না, জাতিসংঘকে এটা তদন্ত করে দেওয়ার জন্য বলতেছি। এই ছাত্রীগুলো এতটাই মেধাহীন, ওরা জানেও না যে আমরা কি বলতে চাই, ওরা নিজেরাও কিছু জানে না, নিজেরা কিছু শেখবারও চেষ্টা করে না। আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি, যেভাবে জাতিসংঘ জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছিলেন তাদের ব্যাপারে জাতিসংঘ একটা তদন্ত রিপোর্ট দাখিল করেছে না, আমরা চাই জাতিসংঘ শহীদ ওসমান হাদির ব্যাপারেও এই ধরনের একটা তদন্ত কার্যক্রম পরিচালনা করুক, এবং এটাতে ডক্টর ইউনূস সাহেব সরাসরি এখানে হস্তক্ষেপ করুক। ডক্টর ইউনূস সাহেবের বয়স হয়েছে, এবং তিনি যতদিন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন সেই সময়টুকু শেষ হয়ে আসছে, আর মাত্র 5-7 দিন তিনি এখানে আছেন। তিনি অত্যন্ত সম্মানিত মানুষ, একজন নোবেল জয়ী মানুষ। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি তাকে কি পরিমাণ সম্মান করা হয়, আমরাও তাকে অবশ্যই সম্মান করতে চাই। কিন্তু তিনি যদি শহীদ ওসমান হাদি হত্যার ইস্যুর একটা রফা দফা করে না যান, বাংলাদেশের ইতিহাসে উনি নোবেল জয়ী হলেও ওনার এই নোবেল কোনো কাজে দিবে না, উনি একটা কলঙ্কের দাগ আজীবন বয়ে বেড়াবেন। বাংলাদেশের জনগণ কোনোদিন ওনাকে ক্ষমা করবে না। শহীদ ওসমান হাদি নিজে বলেছে যে বাংলাদেশের উপদেষ্টাদেরকে এখন আর কেউ বিশ্বাস করে না। এই উপদেষ্টাগুলো বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্ন দল মতের মধ্য দিয়ে এই উপদেষ্টা পরিষদে এসে বসেছে। শুধুমাত্র একজন মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত বিশ্বাস করে এবং মনে করে যে এই মানুষটা যদি সৎভাবে কিছু চায় সেটা করা সম্ভব। সেই জায়গা থেকেই আপনাকে অনুরোধ করি যে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে, আজকে হলে সব থেকে বেশি ভালো হয়, কালকের মধ্যে তো আপনাকে এইটা নিশ্চিত করতেই হবে, এর বাইরে আমাদের কাছে আর কোনো অপশন নাই। আপনি অতি দ্রুত, আপনি যতক্ষণ পর্যন্ত এইটা নিশ্চিত না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কোথাও যাইতে পারতেছি না। যদি আপনি মনে করেন যে শহীদ ওসমান হাদির হত্যার এই যে সুষ্ঠু তদন্ত আপনি জাতিসংঘের অধীনে দিবেন না,
এই ধরনের যদি আপনি মতামত ব্যক্ত করেন তাইলে আপনি কেন দিবেন না সেটার ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জুলাইয়ে যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন জুলাই জনতার, সুতরাং জুলাই জনতার কাছে আপনার জবাবদিহিতা করেই আপনাকে ক্ষমতা ছাড়তে হবে, এর আগে আপনি ক্ষমতা ছাড়তে পারবেন না। আপনি কখন কোন সময়ে এই চিঠি ইস্যু করবেন এবং এই চিঠিতে, যেমন এখানে একটা ব্যাপার আছে, চিঠিতে উল্টাপাল্টা যদি কিছু লেখে তাহলে এই চিঠি ফেরত আসার সম্ভাবনা আছে, এবং এই হারামিগুলো তো ওইখানে বসে আছে এই চিঠি লেখবার কাজে, যার কারণে তার দায়িত্ব নিয়ে জাতিসংঘের মাধ্যমে এটার তদন্ত করাইতে হবে। এইখানে কোনো ধরনের মানে তার সরাসরি পড়তে হবে এই চিঠি, মানে আমরা কোনো আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশ্বাস করি না, তাদের দিয়ে চিঠি লেখাইলে এইটা চিঠি আমরা মানব না। এই চিঠি যে লিখবে সেই চিঠি আপনারা পড়তে হবে যে এই চিঠিতে সে কি লিখছে। চিঠি না পইরা পাঠানো যাবে না, আমাদের দেখাইতে হবে এই চিঠিতে সে কি লিখছে, নয়তো আমরা কোনোদিন জানবই না যে জাতিসংঘ কেন এই চিঠি ফেরত দিছে অথবা হচ্ছে জাতিসংঘ কেন এই চিঠি গ্রহণ করছে। আমাদের এই ব্যাপারে স্পষ্ট ধারণা থাকতে হবে, যার কারণে সে এখন এই চিঠি ইস্যু করুক বা আগামীকাল এই চিঠি ইস্যু করুক, সাথে সাথে জনগণের উদ্দেশ্যেও এই চিঠি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে দিয়ে দিতে হবে, সংবাদ মাধ্যমের কাছে দিয়ে দিতে হবে। কোনো ধরনের এইটাকে নিয়ে কোনো ধরনের আড়াল করবার যদি চেষ্টা করা হয়, আগামীকাল তো শুক্রবার, এই শুক্রবারে এখানে জনসমুদ্রে পরিণত হবে। শুধুমাত্র আমরা যদি এখানে এসে বলি কেবলমাত্র তখনই বাংলাদেশের মানুষ তার ঘরে ফিরে যাবে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি এখানে এসে বলে যে তোমরা ঘরে ফিরে যাও, কেউ এখান থেকে ফিরে যাবে না। যার কারণে আমরা মনে করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য, বাংলাদেশে যাতে আর বিচারহীনতার সংস্কৃতি চালু না হয় সেই জন্য, এবং যেই ইনসাফের লড়াইটা আমরা শুরু করেছি সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং একটা সুষ্ঠু তদন্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশে যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের মাধ্যমে আমরা মনে করছি না এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া সম্ভব, তাহলে এতদিনে বের হয়ে যাইতো। এর তদন্ত করবার জন্য এটা যদি কোনো ছোট্ট একটা ঘটনা হইতো 55 দিন লাগবার কথা না, আগেই বের হয়ে যাওয়ার কথা। এবং 100 কোটি টাকার যে ট্রানজ্যাকশনটা হয়েছে এইটা তো একটা ছোটোখাটো ঘটনার ক্ষেত্রে হয় নাই, যার কারণে এই হত্যার বিচার অবশ্যই হইতে হবে এবং এর তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে, এর বাইরে আমাদের কোনো কথা নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে অবস্থান করুন, আমাদেরকে ওইখানেও অবস্থান করতে হবে, নয়তো আমরা ওই পর্যন্তও যাইতে পারবো না। প্রয়োজনে যদি আমরা কালকে দেখি যে কোনো ধরনের এটা নিয়ে তালবাহানা করতেছে, আমরা ইনশাল্লাহ ঘোষণা দিব যে আপনারা ব্যারিকেড ভেঙে যমুনার ভিতরে চলে যাবেন, সেই ঘোষণা আমরা ইনশাল্লাহ দিব। কিন্তু কারো কোনো প্রোপাগান্ডা, কারো কোনো উস্কানিতে আপনারা পা দিবেন না। আমরা সরাসরি ভিডিওতেও না, সরাসরি এইখানে এসে আপনাদেরকে নিয়ে যাব। এর আগে আপনারা কারো কোনো কথায় এই ব্যারিকেড ভেঙে ভিতরে যাবেন না, ঠিক আছে না ভাই? এখন পর্যন্ত এই খাতকে ভিন্ন দিকে প্রবাহিত করবার জন্য চেষ্টা কম হয়েছে, কিন্তু কি পারছে? কেউ পারছে? আমি তো মনে করি আপনারা পাশে থাকলে এই হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার কোনো সুযোগ নাই। আমরা এখন ওখানে গিয়ে অবস্থান করতেছি, আপনারা এইখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। এবং ভাইদেরকে বলবো যে রাতে যেহেতু থাকতে হবে আপনারা শান্তিপূর্ণভাবে, এবং সেন্টারের ভাইদেরকে বলবো সেন্টারে যদি কোনো কম্বল টম্বল এখন থাকে তাহলে সেগুলোও যাতে একটু নিয়ে আসার ব্যবস্থা করা হয়, মানুষগুলো যাতে শীতের মধ্যে কষ্ট না পায়। আমরা কোথাও যাচ্ছি না, আপনারাও ইনশাল্লাহ কোথাও যাবেন না, পারবেন না? আমরা আবারও রাতে আপনাদের কাছে আসব। আমরা একটু এখন ওখানে যাচ্ছি, আপনাদেরকে আপডেট জানানো দরকার, আপনাদের সাথে কথা বলা দরকার। আমাদের কনসার্ন ছাড়া দয়া করে কেউ ব্যারিকেড ভাঙবেন না। এই যে দেখেন আপনাদের কাছে বলতেছে যে ভিতরে পানি থেকে শুরু করে সবকিছু সরবরাহ করা হইতেছে, কিন্তু 8 ঘন্টা ধরে আমাদের কাছে কোনো ধরনের পানি সরবরাহ করা হয় না, তার মানে সে একটা মিথ্যা খবর দিছে আপনাদেরকে। তো এই ধরনের মিথ্যা সংবাদ তো বারংবার আপনাদেরকে দিবে, তো যার কারণে আমরা এইখানে এসে এই ব্যাপারে কথা না বলা পর্যন্ত আপনারা কেউ ভিতরে যাবেন না, পারবেন না? আমরা ওই পাশের রোডটাকে ব্লক করতে চাই না, আপনারা কি চান? যার কারণে আমরা এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদেরকে বলবো যাতে এই ব্যারিকেডটা আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যাতে আমার ভাই বোনগুলো একটু স্পেস নিয়ে বসতে পারে। এই জন্য আমরা অনুরোধ করব যাতে এইটাকে আরেকটু
5 হাত একটু ভিতরে দিতে, যাতে ওই রাস্তাটা ব্লক না হয়। একটু পরে কিন্তু ওই রাস্তাটা ব্লক হয়ে যাবে। আমরা চাই না রাস্তা ব্লক করে, সব রাস্তা ব্লক করে জনভোগান্তি, এটা আমরা চাই না। এটার যেহেতু ভিন্ন পথ আছে, এটার ভিন্ন পথ আছে, যার কারণে তারা চাইলে ওই পাশ থেকে ঘুরে যেতে পারবে। কিন্তু এই মানুষগুলো রাস্তায় চলে গেলে অন্য মানুষের কষ্ট হবে। আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা অন্তত 10 হাত এইটাকে একটু ভিতরের দিকে আগায় দেন, যাতে এই মানুষগুলো একটু শান্তিপূর্ণভাবে এই শীতের মধ্যে এখানে অবস্থান করতে পারে। ভাইয়েরা, ইনকিলাব মঞ্চের টিমের ভাইয়েরা, আপনারা হচ্ছে ত্রিপল এবং হচ্ছে কম্বল এইগুলো একটু এনে এইখানে সবাইকে শান্তিপূর্ণভাবে বসবার ব্যবস্থা করে দেন। আমরা ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে কথা বলতে আসব এবং আমরা ওখানে অবস্থান করতেছি। আমাদেরকে সব জায়গায় চোখ রাখতে হবে। আমরা যদি এখান থেকে আপনাদের সাথে বের হয়ে আসি, হয়তো আগামীকালকে আমাদেরকে ভিতরেই ঢুকতে দিবে না, যার কারণে আমরা ভিতরে অবস্থান করতেছি, যাতে আমরা বললে আপনারাও ভিতরে যাইতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার রাতে দেখা হবে। আমরা আপাতত এখান থেকে যাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। সেন্টারে যোগাযোগ করে